নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো আউশ গ্রামের দিকে। আউশ গ্রামে তৃণমূলের পার্টি অফিসে আগুন। আউশ গ্রামের এক ব্লকের করটুয়া গ্রামের ঘটনা। আর এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি আগুন লাগিয়েছে এমনটা অভিযোগ করছে তৃণমূল। আমাদের সঙ্গে শরদেন্দু রয়েছেন প্রতিনিধি। শরদেন্দু, কি ঘটনা? অভিযোগ তো বিজেপির বিরুদ্ধে, বিজেপি কি বলছে? দেখো, গতকাল গভীর রাতে এই করটিয়া গ্রামের যে তৃণমূলের কার্যালয় তাতে আগুন লাগে এবং গভীর রাতে লাগায় প্রথমে কেউ সেটা বুঝতে পারেনি এবং যা আসবাবপত্র সহ যা সামগ্রী ছিল সব পুরো ছাই হয়ে যায় একরকম। এবং এখান থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপি এই আগুন লাগিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বিজেপির আউশ গ্রাম ৪ নম্বর মন্ডল সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায় তিনি বলেন, প্রথম দফায় ভোটে যে পরিস্থিতি হয়েছে তৃণমূল নিজেরাই আগুন লাগিয়েছে, এটা তাদের অন্তর্দ্বন্দ্বের ফল, এর সাথে বিজেপির কোনো যোগ নেই। সব মিলিয়ে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা পার্টি অফিসে, তা নিয়ে এলাকায় একটা শোরগোল পড়েছে, একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। বাকি পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। বেশ, ধন্যবাদ শরদেন্দু। কিন্তু আমাদের গ্রাম আমরা খুব সুন্দর শান্তভাবে পরিবেশ একটু তুলে রেখে দিয়েছি, মানে প্রত্যেকটা গ্রামে মানুষ জানে সেটা। কিন্তু আমাদের তো এখানে কোনো কারোর সাথে কোনো ঝগড়া অশান্তি কোনো কিছু নেই। কিন্তু হঠাৎ করে কাল হয়তো মধ্যরাতেই এটা ঘটনাটা ঘটেছে, মানে করিয়েছে আর কি, যে আমাদের এই পার্টি অফিস বুথটা হয়তো দেখছে বিরোধী পার্টি, ওরা দেখছে যে এখানে জিততে পারবো না, কারণ মানুষ সঙ্গে আছে। বিরোধী বলতে বিজেপি পার্টি, বিজেপি ছাড়া এটা কেউ করতে পারে না। প্রথম ফেজে নির্বাচন ছিল, সেই প্রথম ফেজে নির্বাচনে 152টা সিটে নির্বাচন ছিল। এমন পরিস্থিতি হয়েছে যে আমাদের ভারতীয় জনতা পার্টি মোটামুটি 110 থেকে 120 আসন জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গায় ওরা সেই হিংসাকে বজায় রাখার জন্য আমাদের সেকেন্ড ফেজের ভোটে যাতে বিজেপি কর্মীরা ঘর থেকে না বেরোতে পারে, বিজেপি কর্মীরা একটা ভয় ভীতি সঞ্চারের জায়গা তৈরি হয়ে যায়, তৃণমূলের লোকরা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের পার্টি অফিসটা নিজেরাই আগুন ধরিয়েছে। ভাঙড়ে বোমাতঙ্ক। ভাঙড়ের শানপুকুর এলাকার মাঝেরাইটে বোমাতঙ্ক। পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মজুতের অভিযোগ। তৃণমূল নেতার বাড়িতে বোমার অভিযোগ আইএসএফ এর। এদিকে আইএসএফ এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছে তৃণমূল। আমাদের সঙ্গে কল্যাণ রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, বোমা নিয়ে তরজা শুরু হয়েছে তৃণমূল আইএসএফ এর মধ্যে, পাল্টা অভিযোগ উঠছে, কিন্তু এই বোমা পঞ্চায়েত সদস্যের বাড়িতে কিভাবে এলো, কারা মজুত করলো, এ নিয়ে পুলিশ কি বলছে? হ্যাঁ, একেবারেই জানিয়ে রাখি যে বোমা আতঙ্ক ছড়িয়েছে ভাঙড়ে। মূলত গোপন সূত্রে খবর পেয়ে যে মাঝেরাইট এলাকা, সেই মাঝেরাইট এলাকায় হানা দেয়। মাঝেরাইট এলাকায় হানা দিয়ে একটি পরিত্যক্ত বাড়ি, মনিরুল ইসলাম তার নাম, তার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে বলে ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রায় 100টির মতন বোমা আছে বলে এখনো পর্যন্ত খবর। তবে এখনো পর্যন্ত পুলিশ সেই বোমা উদ্ধার করতে পারেনি, কারণ ঘরের মধ্যে বোমাগুলি এমন ভাবে রাখা রয়েছে যা উদ্ধার করতে গেলে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য এখনো পর্যন্ত পুলিশ সেই বাড়িটিকে ঘিরে রেখে দিয়েছে। তবে আইএসএফ এর পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে এই যে মনিরুল ইসলাম যার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে, সে তৃণমূল কর্মী, সে বিগত 2 বছর ধরে কার্যত এই এলাকায় নেই বলেই দাবি করছে। থেকেই কিন্তু এই বোমা উদ্ধার ইতিমধ্যেই উত্তর কাশীপুর বিশাল পুলিশ বাহিনী, সেন্ট্রাল ফোর্সের কর্মীরা সেই বাড়ি ঘিরে রেখে দিয়েছে। বোম স্কোয়াড আসবে, বোম স্কোয়াড আসার পর সেই বোমা উদ্ধার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ কল্যাণ। গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং। গোঘাটে প্রচারে রাজনাথ সিং, যে ছবি দেখতে পাচ্ছেন, গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং। বিজেপি প্রার্থী প্রশান্ত অধিকারের হয়ে প্রচার সারছেন রাজনাথ সিং। গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং। এই মুহূর্তে দ্বিতীয় দফা টার্গেট, তাকে পাখির চোখ করে প্রচার চলছে জোর কদমে। এই মুহূর্তে রাজনাথ সিং এর প্রচারের ছবি দেখাচ্ছি। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন প্রতিনিধি। শুভদীপ, শুভদীপ শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ বলো। দেখো অনন্দিতা, গোঘাটের যে বদনগঞ্জ রয়েছে সেখানেই কিন্তু রাজনাথ সিং এসেছেন এবং সেখান থেকে রোড শো শুরু করেছেন। বদনগঞ্জ থেকে কোকন প্রায় 4 কিলোমিটার রাস্তা তিনি রোড শো করছেন এই মুহূর্তে, এবং বিজেপির যে প্রার্থী রয়েছেন সেখানে প্রশান্ত দিগার, তার সমর্থনে এই রোড শো বলে দেখা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে, গোঘাটের ছাড়াও বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এই রোড শোতে সামিল হয়েছেন। এবং এই দুপুরের রোদেতেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এবং প্রার্থী রাজনাথ সিং এর সঙ্গে গোঘাটের যিনি প্রার্থী রয়েছেন প্রশান্ত দিগার, তিনিও রয়েছেন। এবং এই রোড শো প্রায় শেষের মুখে এই মুহূর্তে। অনিন্দিতা, কোথা থেকে এই রোড শো শুরু হয়, কত দূর যাবে এই রোড শো শুভদীপ? গোঘাটের বদনগঞ্জ থেকে গোঘাটের কোকন এলাকা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এই রোড শো যাবে। এটাই এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়েছে, সেই পথেই কিন্তু এই রোড শো এগিয়ে চলেছে। বেশ, ধন্যবাদ। গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারছেন। বাংলার ভোটকে এই মুহূর্তে পাখির চোখ করেছে বিজেপি। প্রথম দফার ভোট পর্ব শেষ, এবার টার্গেট দ্বিতীয় দফা এবং তাতেই প্রচারে ঝড় তুলছে বিজেপি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, হুগলির গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং বিজেপি প্রার্থী, তার সমর্থনে প্রচার সারছেন রাজনাথ সিং। আমরা দেখেছি যে এর আগে একেবারে বিজেপির প্রথম সারির নেতৃত্ব নেতা তারা আসছেন, বারবার ভোট প্রচারে বাংলাতে আসছেন এবং ভোট প্রচার সারছেন। আজ রাজনাথ সিং এর প্রচার, গোঘাটে ভোট প্রচার করছেন রাজনাথ সিং। গোঘাটের বিজেপি প্রার্থীর সমর্থনে এই ভোট প্রচার। বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের হয়ে প্রচার সারছেন রাজনাথ সিং। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তার আগে প্রচারে ঝড় তুলছে প্রত্যেকটি রাজনৈতিক দল। গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার, তার হয়ে প্রচার সারছেন রাজনাথ সিং। প্রথম দফার ভোটের শান্তি, ভোটের পরে অশান্তি। নন্দীগ্রাম থেকে সাঁইথিয়া, জায়গায় জায়গায় তৃণমূল বনাম বিজেপি, কোচবিহারেও হাতাহাতি। দ্বিতীয় দফার ভোটের আগে ভাতারে গোলমাল। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা নেই, বুথ দখল নেই, বাইক বাহিনীর দাপাদাপিও নেই। এবার বাংলায় প্রথম দফার নির্বাচনের শান্তি, কিন্তু ভোট মেটার পরে একাধিক জায়গায় অশান্তি। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, ভোট শেষে অশান্তি। বৃহস্পতিবার রাতে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আবার মোহাম্মদপুরে বিজেপির এজেন্টকে আটকে রাখার অভিযোগে তুলকালাম। বিজেপির অভিযোগ, মোহাম্মদপুরে তাদের বুথ এজেন্টকে আনতে গিয়েছিলেন দলের কর্মীরা, সেখানে তাদের 3 কর্মীকে মারধর করে তৃণমূল। পাল্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এর আগে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। ভোটের দিন সকাল থেকে প্রভাব খাটানোর অভিযোগে প্রায় 1.5 ঘন্টা পবিত্র করকে ঘেরাও করে রাখা হয়। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে স্লোগান দেয় বিজেপি। শেষমেশ পবিত্র করকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওখানে পোলিং এজেন্ট বসতে দিত না, এর আগে কোনোদিন পোলিং এজেন্ট বসে না, এখন পোলিং এজেন্ট এবারে বসিয়েছি এবং সেখানে শেষমেশ নির্বিঘ্নে নির্বাচনটা সম্পূর্ণ করে পোলিং এজেন্ট বেরিয়ে এসেছিল, তখন তাকে মারধর করে। সোনাচূড়ার সাউথখালীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 2 ঘন্টা আটকে রেখে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। কোচবিহারের মাথাভাঙাতেও ভোটের পরে অশান্তি। বাড়ি ফেরার পথে ভাঙা মোড়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মারা হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের, মানতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূলের বাড়ি হচ্ছে সামনে, আমাকে পিছন দিকে মোটর সাইকেল দাঁড়িয়ে ধাক্কে ফেলে আর ফটাইল,
বুঝাইলো তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম বলছেন তিনি আহত হয়েছেন শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ বিজেপি ভোট করার পরে ব্যালট বক্স চলে যাওয়ার পরে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো সমর্থকও সেখানে ছিলেন না। কোচবিহারের মেখলিগঞ্জে ডিআরডিসির সামনে হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। ডিসিআরসির ভেতরে বিজেপি কর্মী ঢোকার অভিযোগে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা বিজেপিও আসরে নামে, শুরু হয়ে যায় হাতাহাতি। প্রথম দফার ভোটের পরে অশান্তি বীরভূমের সাঁইথিয়াতেও। বৃহস্পতিবার রাতে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যা তৃণমূল মানতে নারাজ। তাদের দাবি বিজেপি হামলা চালিয়েছিল। পূর্ব বর্ধমানের ভাতার 29 এপ্রিল শেষ দফায় ভোট। ভোটের আগে ভাতারে গোলমাল। বৃহস্পতিবার ওড়গ্রামে প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি ও তার স্বামীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নতুন গায়ে প্রচার করে আমার সন্ধ্যায় গিয়েছিল, আমি বাড়ি যাচ্ছিলাম, কাগজপত্র নিয়ে সব ধরে আমাকে ওখান থেকে নিয়ে সব জলে ফেলে দেয়। তৃণমূলের লোকে আসলে বিজেপি কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছিল। সেখানে কিছু মানুষ তাদেরকে প্রশ্ন করে যে তোমরা সরকারে যেখানে আছো সেখানে তো দাও না, এখানে দেবে তার কি নিশ্চয়তা আছে? এই প্রশ্ন যারা তুলেছিল তাদের উপর বিজেপি কর্মীরাই হামলা করে, চড়াও হয়। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বরানগরের নোয়াপাড়া থানায় বিস্ফোরণ, ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর, স্প্লিন্টার ছড়ায় আশেপাশের বাড়ির ছাদ উঠোনে। বরানগরের নোয়াপাড়া থানাতে বিস্ফোরণের ঘটনা। আমাদের সঙ্গে অরুণ রয়েছেন, প্রতিনিধি অরুণ, কি খবর, কি ঘটনা, কিভাবে বিস্ফোরণ? দেখো, এটা ব্যারাকপুরের নোয়াপাড়া থানার মধ্যে এটা একটা ভিতরে একটা বিকট শব্দ হয়। সেই শব্দে এলাকাবাসীরা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং ধোঁয়া সৃষ্টি হয়। দেখা যায় যে নোয়াপাড়া থানার ভিতরে যে পেছন দিকটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যেই কোনো কিছু বিস্ফোরণ হয়, কিন্তু সেটা বোমা না কি বোঝা যায়নি। কিন্তু স্প্লিন্টার পাওয়া গেছে, তার আশেপাশে স্প্লিন্টার গুলো ছড়িয়ে পড়ে। এই নিয়ে একটা আতঙ্ক তৈরি হয় যে কি করে এই বোমা থানার ভিতরে এলো, এই নিয়ে কিন্তু তদন্ত চলছে। এখন ভিতরে পুলিশের প্রাথমিক অনুমান যে মানে সাধারণ মানুষ যেটা বলছে, কোনো জায়গা থেকে বোমা উদ্ধার করা হয়েছিল, সেই বোমাগুলো ভেতরে থানার ভেতরে রাখা হয়েছিল যে নষ্ট করে দেওয়ার জন্য। সেখান থেকে কোনো বিস্ফোরণ হতে পারে বা কোনো কেউ জঙ্গলের পিছন দিকটা যেহেতু জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে বোমাটা ছিল, সেখান থেকে কিন্তু ফেটে যায়। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সেপাশে অনেক বাচ্চারা খেলছিল, ঠিক সেই সময় বোমাটা ফাটে। কিন্তু বোমা নয়, যেটা অন্য কিছু, সেটা কিন্তু এখন পরিষ্কার নয়। কিন্তু স্প্লিন্টার কিন্তু পাওয়া গেছে, 4-5টা স্প্লিন্টার বা জালকাঠিগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এলাকায় পুলিশ তদন্ত করছে। অরুণ, এখনো পর্যন্ত পুলিশ কি অনুমান করছে, মানে এই বিস্ফোরণ কি থেকে, বোমা থেকেই? দেখো, এটা কিন্তু থানার ভিতরে, সেহেতু থানার ভেতরকার ব্যাপার। এই থানার ভিতরে কি করে বোমা এলো, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদি পেছন দিকটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে একটা ড্রামের মধ্যে ভিতরে ছিল বলেই প্রথম অনুমান, যে কোনো জায়গা থেকে হয়তো বোমা নিয়ে এসে নিষ্ক্রিয় করার জন্য সেখানে রাখা হয়েছিল, সেটা ফেটে গেল, না কেউ কোনো দুষ্কৃতী সেখানে রেখেছিল, সেটা ফেটে গেল। এই নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হয়েছে। এখন বিষয়টা পরিষ্কার নয়। তবে বোমা একটা ফেটেছে, তার ধোঁয়ার ছবি আমরা দেখেছি, সেখানে ধোঁয়া উঠছে। কিন্তু এলাকার লোক অনুমান যে বিকট শব্দটা হওয়াতে তারা অনুমান করছে যে সেখানে বোমাই রাখা ছিল এবং স্প্লিন্টার কিন্তু 4টে জালির টুকরো কিন্তু আশেপাশে ছড়িয়ে পড়ে। সেগুলো কিন্তু অনুমান পাবলিক। সঙ্গে থাকো অরুণ, দর্শকদের সেই ছবিটা দেখাচ্ছি। বরানগরের নোয়াপাড়া থানায় বিস্ফোরণ এবং যার ফলে ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর, আর সেই স্প্লিন্টার ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়ির ছাদ উঠোনে। আর স্বাভাবিকভাবে রীতিমতো আতঙ্কিত হয়ে যান সেখানকার সাধারণ মানুষ। যে ছবি দেখতে পাচ্ছেন, নোয়াপাড়া থানায় বিস্ফোরণ আর তাতে ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর, স্প্লিন্টার ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়ির ছাদ উঠোনে, রীতিমতো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আমাদের সঙ্গে অরুণ রয়েছেন, প্রতিনিধি অরুণ। এখান থেকে তো অনেকগুলো প্রশ্ন, যে কি থেকে বিস্ফোরণ, থানার মধ্যে কি ঘটেছিল, কেন বিস্ফোরণ, আশেপাশের প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন এই বিষয়ে?
দেখো, এখানে যে থানার মধ্যে যে বিস্ফোরণটা ঘটেছে, থানার প্রথম দিকে সামনের দিকে থানা, পিছন দিকে অনেকটা জঙ্গল পড়ে রয়েছে, সেখানে থানার কিছু কোয়ার্টার রয়েছে এবং পরিত্যক্ত কোয়ার্টার, সেখানে এই বিস্ফোরণটা ঘটে। সেটা কিন্তু স্প্লিন্টারগুলো ছড়িয়ে পড়ে এলাকায় খুব ধোঁয়া তৈরি হয়। এলাকার মানুষ তারা প্রথমে লক্ষ্য করেন যে একটা বিকট শব্দ, কিন্তু পুলিশ কিন্তু সেটাকে অস্বীকার করে যে না, সেটা সেরকম কিছু নয় বলে চাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে স্থানীয় লোকের অভিযোগ। কিন্তু এখানে দেখা যায় যে 4টে যে স্প্লিন্টার পড়ে রয়েছে, জালের কাঠিগুলো পড়ে রয়েছে, তাদের যে বিকট ধোঁয়া, সেই ছবি আসার পর কিন্তু একটা চাঞ্চল্য। থানার ভিতরে যদি এরকমভাবে বোমা বিস্ফোরণ হয় বা বোমা কেউ রেখেছিল কিনা, বা পুরনো বোমা মানে ফাটাবার জন্য রেখে দেওয়া হয়েছিল যে এগুলোকে নিষ্ক্রিয় করার জন্য, সেটা ফাটলো কিনা সেটা কিন্তু এখন পরিষ্কার নয়। তবে বোমা একটা বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে এলাকার লোক কিন্তু আতঙ্কিত, এলাকায় ধোঁয়া তৈরি হয়েছে। এই নিয়ে কিন্তু এখন পুলিশ মুখে কুটু বাঁচলেও এই বিষয়টা কিন্তু চিন্তা ভাবনার বিষয় রয়েছে। কারণ এই যে বোমাটা ফেটেছে থানার পিছন দিকটায়, সেটা কিন্তু থানা ক্যাম্পাসের ভেতরে, ফলে এই ধরনের ঘটনা কিন্তু এলাকায় সত্যি আতঙ্ক তৈরি হয়েছে। সামনে ভোট, এই ভোটের আগে এই ধরনের ঘটনায় কিন্তু এলাকার মানুষ কিন্তু ভীষণভাবে আতঙ্কিত। সঙ্গে থাকো অরুণ, যে ছবি দেখাচ্ছি দর্শকদের, নোয়াপাড়া থানায় বিস্ফোরণ, তাতে ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর, স্প্লিন্টার ছড়ায় আশেপাশের বাড়ির ছাদ উঠোনে। থানার মধ্যে কি ঘটেছিল সেই সময়, কি থেকেই বিস্ফোরণ, সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। তবে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার সাধারণ মানুষ। আমাদের সঙ্গে অরুণ রয়েছেন, প্রতিনিধি অরুণ। সামনেই ভোট, তার মধ্যে এই নোয়াপাড়া থানাতে বিস্ফোরণ। যদি বিস্ফোরণ বোমা থেকেই হয় তাহলে তো প্রশ্ন উঠবেই যে বোমা থানার মধ্যে কিংবা থানার আশেপাশে কিভাবে মজুত করলো, কারা মজুত করলো? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে মানে থানার মধ্যে যদি এরকম বিস্ফোরণ ঘটে থাকে তাহলে এলাকার মানুষ কি করবে। তাহলে এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, তার দুদিন পরেই কিন্তু সেখানে ভোট, সেই ভোট কেন্দ্র, সেখানে কিন্তু যেখানে ঘটনা ঘটেছে থানার একেবারে পেছন দিকটায় কিন্তু ঘটনা, পাশ দিয়ে অনেক বস্তি রয়েছে, অনেক বাড়ি রয়েছে। এই বোমা যদি আরো কিছু বোমা থেকে থাকে বা সেখানে কিন্তু পুলিশ এখন ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু এই একটি বোমা যেইভাবে বিকট শব্দ হয়েছে, এটা বড় কোনো বোমা ছিল বলেই কিন্তু এলাকার লোক অনুমান করছে। কারণ বোমা ছিটকে গিয়ে পাখির ওপারে এসে কিন্তু তাদের বাড়ির মধ্যে এসে বোমের স্প্লিন্টার গুলো পড়েছে। ফলে এই নিয়ে কিন্তু এলাকার বাসী ভীষণভাবে আতঙ্কিত। সামনে ভোট এসে গেছে, এটা কি কোনো অসৎ উদ্দেশ্যে রাখা হয়েছিল না থানার মধ্যে কোনো দুষ্কৃতিকারী ফেলে দিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্তে নেমেছে এই বোমা কোথা থেকে এলো, কি ফেললো, বা মজুদ এটা কি মানে নষ্ট করে দেওয়ার জন্য রাখা ছিল বোমা, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। একেবারেই নজর থাক। ধন্যবাদ। তৃণমূলের প্রচারে বাধা, গুলি, আইএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্ত আইএসএফ কর্মীকে পাল্টা মারধরের অভিযোগ, প্রাণ বাঁচাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ। আমাদের সঙ্গে সমীর রয়েছেন, প্রতিনিধি। সমীর, প্রচারে কি এমন ঘটনা ঘটলো যেখানে গুলি পর্যন্ত চললো? দেখো অমিতা, কয়েকদিন আগে চাপড়ার হাতিশালা 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ঝন্টু দফাদার সে কিন্তু তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করে এবং এই পর থেকে কিন্তু ওই এলাকায় তৃণমূল এবং ভার্সেস আইএসএফ এর কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল। তো গতকাল রাতে সেখানে যখন এই হাতিশালা 2 পঞ্চায়েতের অন্তর্গত হাঁসরা গ্রামে তৃণমূল কর্মীরা প্রচার চালাচ্ছিলেন, অভিযোগ সেই সময় ওই আইএসএফ দুষ্কৃতীরা অর্থাৎ ঝন্টু দফাদার এর বিরুদ্ধে তারা কিন্তু এর আগেও খুনের অভিযোগ রয়েছে এবং ছাপ্পা বুথ দখল এসব ইত্যাদি অভিযোগ রয়েছে এবং সে কিন্তু তার দলবল নিয়ে এই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়, অভিযোগ এবং মারধর শুরু করে। সেই সময় স্থানীয় লোকজন হয় এই ঝন্টু বাহিনীকে ঘিরে ধরে এবং পাল্টা মারধর শুরু করে। সেই সময় ঝন্টু দফাদার সে কিন্তু প্রাণ বাঁচাতে শূন্যে গুলি চালায় বলে অভিযোগ এবং এই ঘটনায় তার ঘনিষ্ঠ একজন আইএসএফ কর্মী সেও গুরুতর জখম হয়, তাকে উদ্ধার করে। ঝন্টু সমাদার তো একসময় তৃণমূল করতো, এক সময় তৃণমূল করতো, সে গত মঙ্গলবার তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করে এবং সে কিন্তু এলাকায় যথেষ্ট প্রভাবশালী এবং সন্ত্রাসবাদী নেতা। এর বিরুদ্ধে কিন্তু 3খানা খুনের মামলা রয়েছে এবং গত পঞ্চায়েত ভোটে ব্যাপকভাবে তাদের ছাপ্পা বুথ দখল করার অভিযোগ রয়েছে, সাংবাদিকদের মারধর পর্যন্ত করার অভিযোগ রয়েছে এবং এই কারণে কিন্তু বর্তমানে যে যিনি চাপড়া থেকে প্রার্থী হয়েছেন তাকে একটু দূরত্ব বজায় রেখে চলছিলেন এবং সেই আক্রোশ থেকে সে গত মঙ্গলবার আইএসএফ এ যোগদান করে এবং আইএসএফ এ যোগদান করার পরে কিন্তু সে তৃণমূলের কর্মীদের ওপরে
পাল্টা আঘাত আনার চেষ্টা করে এবং তাদেরকে দলে যোগ দিতে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু তা মেনে নেয়নি গ্রামের লোকজন এবং তৃণমূল কর্মীরা। ফলে জনরোষের শিকার হয় এই ঘটনা ঘটাতে গিয়ে, এবং তখনই কিন্তু এই ঝন্টু দফাদার অর্থাৎ মহিদুল ইসলাম দফাদার থেকে কিন্তু শূন্যে গুলি চালিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এবং তাদের এই ঘটনায় দুই পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুই পক্ষে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশ চালানো হচ্ছে। ধন্যবাদ সমীর। এই ঘটনাটা ঘটেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা যেটা পরবর্তীতে জানতে পেরেছি, আইএসএফের 15-20 জন দুষ্কৃতিকারী যারা কালকে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছিল, এবং এই খবর জানাজানি হওয়ার পর ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে ব্যাপারটাকে প্রতিরোধ করে, এবং সেই প্রতিরোধ করার সময় ধাক্কাধাক্কিতে হয়তো কারোর লেগেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কর্মী ওখানে ছিল না। সাধারণ মানুষই সন্ত্রাসের মোকাবেলা করেছে। দীর্ঘদিন থেকে আমরা টিএমসি করতাম, পার্টি করতাম। বিগত কয়েকদিন আগে আমরা আইএসএফে জয়েন করি। সেই জন্য আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম। সেখানে বসে থাকার পর ওরা হঠাৎ করে 15-20 জন হবে, ওরা একসঙ্গে আসলো। এর আগেও আমাকে বিভিন্নভাবে থ্রেটলিং করেছে ওরা, ঠিক আছে, যে তুই আইএসএফে জয়েন করেছিস, তোকে মেরে ফেলবো, এরকম করবো, হুমকি তুমকি বিভিন্ন রকম ভাবে দিয়েছে। এসে আচমকা করে মারধর আরম্ভ করে, বাঁশ দিয়ে মারে মাথাতে, একজন দা দিয়ে কোপ মারে, যেটা আমার হাতে আমি ঠেকাই, আমার এই আঙুলটা কেটে গেছে। একজন আর রড দিয়ে মেরেছে, এখানে কেটেছে, এটা ভেঙে গেছে। আর ওদের কাছে সবার কাছে মেশিন ছিল। ফায়ারিং করেছে এবং গায়ে করেনি, আউটসাইড। আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভস্মীভূত পর ঝুপড়ি, পুড়েছে রেলের ওভারহেডের তারও। বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। যে ছবি দেখছেন, আকরা সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন, যে কারণে ভস্মীভূত পর ঝুপড়ি, রেলের ওভারহেডের তারও পুড়েছে, যে কারণে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। আকরা সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত পর ঝুপড়ি, রেলের ওভারহেডের তারও পুড়েছে। বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। আকরা সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন। আমাদের সঙ্গে সমীর রয়েছেন, প্রতিনিধি। সমীর, কি অবস্থা, কিভাবে আগুন লাগলো, কখন আগুন লেগেছে? দেখো এই মুহূর্তে বলা যাচ্ছে 10-8 ঘন্টা আগে আগুন লেগেছে, বস্তির মধ্যে আগুন লেগেছে, এবং ওখানে ঘন বস্তি। এর আগে ওখানে 16 বিঘা বস্তি আছে, এবং যে আকরা লাগোয়া দুপাশে প্রচুর দোকান আছে, প্রচুর বস্তি আছে, সেই জায়গাটা আগুন লেগেছে। এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন আসেনি, এবং যে বজবজ শিয়ালদা শাখার ট্রেন সেটা চলাচল বন্ধ আছে, এবং তার ওখান থেকে ছেড়ে গেছে বলে একটুখানি জানা যাচ্ছে। এখনো পর্যন্ত দমকলের গাড়ি কোনো কিছু এখনো পর্যন্ত আসেনি। সমীর, কখনই আগুন লাগে? ঠিক এখন থেকে 8 ঘন্টা আগে আগুনটা লেগেছে। কিভাবে আগুন লাগলো বলে মনে হচ্ছে? এখনো কেউ কিছু বলতে পারছে না কিভাবে আগুনটা লেগেছে, কিন্তু শর্ট সার্কিট থেকে লেগেছে না ওখানে দোকান যে আছে দোকানের ভেতর দিয়ে লেগেছে, এখনো কোনো লোক কোনোভাবে কোনো মুখ খুলতে চাইছে না। এবং ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এই বস্তি কি রেল লাইনের ধারে? ও বড়। যে ছবি দেখছেন, আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভস্মীভূত পর ঝুপড়ি, পুড়েছে রেলের ওভারহেডের তারও। বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, ঘন্টাখানেক আগে আগুন লেগেছে, এখনো পর্যন্ত দমকল পৌঁছয়নি? দেখো এই যে জায়গাটায় আগুন লেগেছে, এই জায়গাটা দমকলের এখানে দমকলের কোনো শাখা নেই। যা শাখা আছে গার্ডেন ডিজি আছে, এবং আমাদের রবীন্দ্রনগর থানার কাছে একটি ছোট্ট ফায়ার ব্রিগেড আছে। ওরা খবর পেয়েছে, ফায়ার ব্রিগেড আসছে, এবং যে সন্তোষপুর লাগোয়া যে রাস্তা আছে, সেই রাস্তা লাগোয়া যে দোকানপাট আছে, সেই দোকানপাটের দোকানগুলো আস্তে আস্তে খুলে নেবার চেষ্টা করছে। আর এবং রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, ওখানে কোনো গাড়ি যেতে পারছে না, এবং যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইন পুরো বন্ধ হয়ে গেছে একদম, যে শিয়ালদা এবং বজবজ শাখার ট্রেন, এবং একটি তার ছিঁড়ে গেছে। সেই তারটা এখন যতক্ষণ না আগুন নিভবে ততক্ষণ কেউ কিছু বলতে পারবে না। এবং দ্বিতীয়ত কোথায়, বস্তিতে না দোকানে? বস্তি লাগোয়া যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো আগুন লেগেছে, এবং আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। যে সামনে আরো বড় বস্তি আছে, যে বস্তির নাম হচ্ছে 16 বিঘা বস্তি। এই 16 বিঘা বস্তিতে প্রত্যেক বছরই মাঝেই এখানে আগুন লাগে, কিন্তু এবার আগুন লেগেছে একদম স্টেশন লাগোয়া। এর আগেও আকরা স্টেশনে বহুবার স্টেশনে আগুন লেগেছিল, এবং এখন স্টেশন লাগোয়া যে বস্তি আছে, সেই বস্তিতে আগুন লেগেছে। সঙ্গে থাকো সমীর, সেই ছবিটা দর্শকদের দেখাচ্ছি। রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। পরপর ঝুপড়িতে আগুন লাগছে, ভস্মীভূত পরপর ঝুপড়ি। আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, যে কারণে তার ফলে ভস্মীভূত হয়ে গেছে পরপর ঝুপড়ি, রেলের ওভারহেডের তারও পুড়েছে, আর তার ফলে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন।
এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা চলছে, দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ঘণ্টাখানেক আগে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সমীর রয়েছেন প্রতিনিধি। সমীর, এখন ঠিক কি অবস্থা? এই মুহূর্তে জানা যাচ্ছে যেটুকুনি ফায়ার ব্রিগেড এসেছে, ফায়ার ব্রিগেড ঢুকছে, ফায়ার ব্রিগেড চেষ্টা করে, দুটো ফায়ার ব্রিগেড এই মুহূর্তে চলে এসছে এবং অন্যান্য গার্ডেন ডিস্ট থেকে এবং অন্যান্য জায়গা দিয়ে ফায়ার ব্রিগেড আসতে বলে জানা গেছে। ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ আছে এবং যাদের আশপাশে দোকান আছে তাদের নিজেদের মালপত্র ছাড়াবার চেষ্টা করছে এবং আগুনটা যেহেতু রেল লাইন ধারোয়া লেগেছে এবং যে সন্তোষপুর রোড সেই দিকটা থেকে যেগুলো দোকানগুলো ছিল সেই দোকানের মালপত্রগুলো নিজেরা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সমীর, এখনো পর্যন্ত কতগুলো দোকান, কতগুলো ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে? দেখো, এখনো যে 10-12টা এরকম আগুন পড়ে গেছে এবং আগুন জ্বলছে। এই মুহূর্তে বলা যাবে না কটা মানে আগুন দোকান পুড়েছে এবং কটা বস্তি পড়ে গেছে, কিন্তু আগুন লেগেছে, সবাই তার ব্যস্ত হয়ে গেছে, কেউ কোনোভাবে মুখ খুলতে চাইছে না এই মুহূর্তে। বেশ, সঙ্গে থাকো সমীর। আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, বস্তিভূত পরপর 50 থেকে 60টি ঝুপড়ি এখনো পর্যন্ত তেমনটাই অনুমান করা হচ্ছে পুড়েছে। রেলের ওভারহেডের তারও, বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রায় ঘন্টা খানেক আগে এই আগুন লেগেছে এবং সেখানে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। যাদের দোকান রয়েছে তারা সেই মুহূর্তে তাদের জিনিসপত্র সামলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। যে ছবি দেখা যাচ্ছে, ভস্মীভূত পরপর 50 থেকে 60টি ঝুপড়ি, আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন। আমাদের সঙ্গে সমীর রয়েছেন প্রতিনিধি। সমীর, দমকলের ইঞ্জিন কি এসে পৌঁছলো? হ্যাঁ, এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন চলে এসছে, তারা চেষ্টা করছে মানে জল ঢোকার চেষ্টা করছে এবং তার মধ্যে যে স্থানীয় যারা আছে এখানকার লোকেরা তারা জল দিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এত বড় আগুন এই মুহূর্তে ওই যে যারা স্থানীয় যারা আছে আশপাশে কোনো জলাজমি নেই, যে জলাজমি তো আগেই ভরে গেছে, ভরে গিয়ে ওখানে বস্তি তৈরি হয়ে গেছে, তাহলে জলাজমিতে এখন জল পাওয়া যাচ্ছে না। সেইখান থেকে যে স্থানীয় যারা আছে তারা চেষ্টা করছে অন্য জায়গা দিয়ে জল নিয়ে এসে বোঝাবার চেষ্টা, এবং ফায়ার ব্রিগেড এসে গেছে, ফায়ার ব্রিগেড জল দেওয়ার চেষ্টা করছে। কটা ইঞ্জিন এখনো পর্যন্ত এসে পৌঁছেছে সমীর? এখনো পর্যন্ত দুটো ইঞ্জিন চলে এসছে এবং অন্যান্য গার্ডেন ডিস্ট এবং রবীন্দ্রনগর থেকে এবং কলকাতা থেকে আরো ইঞ্জিন আসছে বলে জানা গেছে। বেশ, আকরা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভস্মীভূত পরপর 50 থেকে 60টি ঝুপড়ি। রেলের ওভারহেডের তারও পুড়েছে, যার ফলে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্ন। 1 ঘন্টা আগেই আগুন লেগেছে এবং এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন সেখানে এসে পৌঁছে। যথেষ্ট বড় আগুন, যে কারণেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করলে তবেই কিছুটা হয়তো আগুন নেভানোর কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে 50 থেকে 60টি ঝুপড়ি। আমরা এই খবরেই নজর রাখবো, তবে হেডলাইন্সের পর।